আচ্ছা। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা দলিল সম্পর্কে জানবো। সবাই একটু মনোযোগ দেন, 10 মিনিটে ক্লাসটা শেষ হয়ে যাবে, সমস্যা নেই ইনশাল্লাহ। আমরা আজকে আলোচনার বিষয় হচ্ছে দলিল কাকে বলে। অর্থাৎ এই যে আমরা আলোচনা করতেছিলাম, আজকে দলিল নিয়ে একটু কথা বলবো। এই দলিলটি খুবই গুরুত্বপূর্ণ, ডিট বা ডকুমেন্টস অথবা আমরা যেহেতু স্বাক্ষরের এই ডকুমেন্টস, যেখানে কোনো দলিল কোনো দালিলিক বিষয় যখন উপস্থাপন করা হবে, স্বাক্ষরই একটা কিন্তু পার্ট হচ্ছে লিখিত, মৌখিক বা লিখিত, অথবা একটা দালিলিক। এখন কেউ যদি কোনো স্বাক্ষর যদি বলা রয়েছে, যদি মৌখিক স্বাক্ষর চেয়ে যদি দালিলিক উপস্থাপন করে, তাহলে মৌখিক স্বাক্ষর দ্বারা বর্জন হয়ে যায়। কারণ যেখানে ডকুমেন্টস আছে সেখানে ম্যান ক্যান লাই, মানুষ মিথ্যা বলতে পারে, কিন্তু ডকুমেন্টস ক্যান নট লাই, অথবা কোনো এভিডেন্স ক্যান নট লাই, মিথ্যা বলতে পারে না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দলিল স্বাক্ষরের তিন ধারা। কি রিয়াজ কিছু বলবা? শোনা যাচ্ছে? কি কিছু বলতে চাচ্ছ কিনা? শোনা যাচ্ছে কিনা? এসএমএস দেওয়া যায় তো? তোমাদের এখানে এসএমএস দেওয়া যায়, বাবু। এসএমএস এর অপশন আছে। আচ্ছা, তাহলে আহ কেন যেমন হলো তা জানি না। ক্লাসটা নিয়ে আমরা একটু দেখি। দেখা যাচ্ছে এখানে ছবিতে আমরা, এটা আমাদের দলিল, একটা দলিল, লিখিত একটা দলিল দেখা যাচ্ছে। দলিল নমুনা, জমির দলিল হিসেবে অনলাইনে করছে বা যেভাবে হোক দেখা যাচ্ছে। এরপর আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আরো কিছু দেখতে পাচ্ছি। এটা দেখতে পাচ্ছি একটা মানচিত্র, মানচিত্র রয়েছে। এটা কিন্তু একটা দলিল, বাংলাদেশে যদি মানচিত্র থাকে, যে মানচিত্রটা আমরা পেয়েছি। এই যে একটা লিথোগ্রাফ, এটাও কিন্তু একটা, এই প্রস্তর যুগে লিথোগ্রাফটা এরকম দেখা যাচ্ছে। চঞ্চল দা লিখছেন, একটু লাইনে থাকেন, আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা এই লিথোগ্রাফও, এখন আগের যুগে মানুষের কিন্তু কোনো পেপার বা কোনো কিছু ছিল না, তখন পাথর, লিথোগ্রাফ, প্রস্তর খণ্ড, এই যে বিষয়গুলো, তখন কিন্তু এগুলো কিন্তু একটা লিখে রাখতো, লেখা বা অক্ষর এরকম করে লিখে লিখে রেখে এগুলো বর্ণনা করতো, প্রকাশ করতো, বুঝিয়ে দেওয়া হতো যে তোমার এটা বাড়ি, এটা তোমার গাড়ি, তোমার জমি, এরকম চিহ্ন। এই লিথোগ্রাফ বা প্রস্তর এগুলো কিন্তু এখন জাতীয় জাদুঘরে, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন মিউজিয়াম রয়েছে, আহ, সেখানে এগুলো সংখ্যাগুলো এগুলো দেখতে পাচ্ছি। তবে এগুলো আমরা কিন্তু আমাদের সাক্ষ্য আইনে বলা রয়েছে, বাট এগুলা আমি উদাহরণ এই জন্য দিয়েছি যে ওই ভাষাগুলো আপনি যখন দেখবেন, যে আপনার তখন এই যখন লাইনগুলো পড়বেন, তখন আপনার এই বিষয়গুলো আপনার মাথায় আসবে, যে এটা প্রস্তর খণ্ড। আর যখন রিডিং পড়ে যাবে, তখন দেখবেন কি মাথায় আসতেছে না যে এগুলো আবার কি জিনিস। এই জন্য মানচিত্র বা নকশাও কিন্তু দলিল হিসেবে গ্রহণযোগ্য হচ্ছে। এই যে দেখেন প্রস্তর যুগে যে এই যে পাথরগুলো দেখা যাচ্ছে, আগে এগুলো তো বাড়ি করতো। হ্যাঁ, যেমন সৌদি আরব বা বিভিন্ন ইরানে দেখা যায়, এরকম অনেক কিছুই আছে। তো এই দলিল স্বাক্ষরের তিন ধারা। এখন আমরা প্র্যাকটিক্যালি যাই যে দলিল বিষয়টা আসলে এখানে কি বোঝাচ্ছে। এখানে আইনি ভাষায় আমরা কি, পরীক্ষা হলে যে দলিল, যদি পরীক্ষা দলিল আসে, দলিল শব্দটা আমরা প্যানেল কোড, আমরা যদি প্রশ্ন করে যে প্যানেল কোডে দলিলকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, তাহলে আমরা প্যানেল কোড থেকে লিখবো 29-এ। আর যদি আমরা বলে সাক্ষ্য আইনে, পরীক্ষার আসলে সাক্ষ্য আইন থেকে আসবে, অন্য কোথা থেকে আসবে না। সাক্ষ্য আইনে কিভাবে এদিকে ওর চারজন, কি অবস্থা, তো দলিলকে সংজ্ঞায়িত করা হয়েছে। আমি লেখাটা একটু বড় করে, যে অনেকের মধ্যে বুঝতে অসুবিধা হচ্ছে। একটু লেখাটা এদিক নেই, তাহলে বুঝতে বোঝা যাবে। আচ্ছা, এটা একটু সরাই দেই আর লেখাটা একটু করে দেখি বাস। আচ্ছা, তাহলে এখানে দলিল বলতে, দলিল অর্থ কি, একটু আগে দেখলাম যে পদার্থের উপরে যে খোদাইকৃত লিখিত, আগে পূর্বের অনেক, যেহেতু 1872 সালের আইন এটি, প্রায় 150-200 বছর আগের কথা। তাহলে আমরা কিন্তু এই কোন পদার্থের উপর অক্ষর, এই অক্ষর কিন্তু আমরা দেখলাম পদার্থ ছিল, কোনো বস্তু। এখন যেমন বস্তু কোনো পেপারস বা যে কোনো অনলাইন বা লিখিত বা যেভাবে হোক এখন কিন্তু দেখা যায়, বাট কোন পদার্থের উপর অক্ষর বা, তখন আরেকটা অপশন দিল এখানে কি, বা দিল। এখানে কিন্তু বিভিন্ন সময় এরকম একটা চিহ্ন থাকে। আগে লেখার যে একটা রূপ আছে, লেখার কিন্তু এই যে অনেক সময় দেখবেন যে শর্ট হ্যান্ডেলে কিছু লেখা আছে, কিছু চিহ্ন আছে। আগে কিন্তু ভাষা, তখন আগে এত লিখিত কোনো রূপ ভাষা প্রকাশ করতো, ভাষা ব্যবহারের বিভিন্ন মাধ্যম ছিল। তো এই যে চিহ্নের সাহায্য, যে একটা শর্ট হ্যান্ডে যারা পড়াশোনা করে, তারা বিভিন্ন চিহ্ন ইউজ করে, খুব শর্ট হ্যান্ডে লেখে। তো যাই হোক, এই চিহ্নের সাহায্য দলিল বোঝায়। অথবা, আবার বলো, কোন উক্ত পন্থা সময়, উক্ত পন্থার সময় একাধিক পন্থা হতে পারে। এই যে উপরে যে দুইটা বিষয় আছে, কোন পদার্থের উপর বা চিহ্নের সাহায্যে, যে পন্থায় একাধিক পন্থা প্রকাশ হতে পারে। যেমন আমরা যেমন সামনে যখন পড়বো 67, 68, 69, যে প্রত্যয়িত দলিল, দলিল সম্পর্কে আমরা দুই ধরনের দলিল পাবো, 74 এবং 75 ধারায়। তো ওগুলো কিন্তু আমরা দেখবো, কিন্তু এখানে আমরা একটু দেখে নিয়েছি যে তখন যে দলিলটি উক্ত পন্থার সময় একাধিক পন্থায় প্রকাশিত হতে পারে। যেমন আমরা দলিল যখন পড়বো, যে মূল দলিল থেকে ফটো যখন দেখবো, তখন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে একাধিক পন্থায় কিভাবে প্রকাশিত হয়। এই বিষয় ছাড়াও, এই যে একাধিক পন্থায় প্রকাশিত ছাড়া বর্ণিত কোনো বিষয়, এই যে যে বিষয়গুলো, বর্ণিত কোনো বিষয়, যে পন্থা বিষয় লিপিবদ্ধ করার চিহ্ন দিবেন, তো সেই পন্থায় একাধিক পন্থা প্রকাশিত করলেন। এবং এগুলোর উদ্দেশ্য কি? এগুলোর উদ্দেশ্য হচ্ছে কোনো বস্তুর উপরে লিখিত লিপিবদ্ধ করার জন্য, অথবা ব্যবহার করা হতে পারে। এখন এই যে আমরা যে দেখলাম, এই যে দলিল, এটা তো আমাদের অবশ্য অধিকার দেয়, যে এটা প্রমাণ করে যেটা আমার, এটা লিখে দিয়েছে সে। এই যে মানচিত্র বা নকশা, এটা এই যে, তো এই নকশাটা সবার জন্য ব্যবহার করা যায়। এটা আপনি একাক দাবি করতেন এটা আমার, আপনি এখানে যখন এটা কোনো তখন ছিল না, বলে দিল এই 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 যে চিহ্নটা দেওয়া আছে এটাই তোমার, এই চিহ্নটা দিয়েই বলছিল তখন, এখনো নকশা করছে। এটা যখন ব্রিটিশ পিরিয়ড, যখন গাটাগাটি, এগুলো অবশ্যই তো পূর্ব শত্রু বা কি বলে, উত্তর সবার করার জন্য, আপনাকে দখলদার দেওয়ার জন্য, আপনাকে মালিকানা করার জন্য দলিল ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন আমরা যখন একটা উদাহরণ দিই, উদাহরণ আমরা
এখন উদাহরণটা দিলে আপনারা ক্লিয়ার হয়ে যায়। এতক্ষণ ধরে যে আমরা উপস্থাপন করতেছিলাম লিখন মাত্র দলিল, এই যে লিখন আমরা এই যে যা অক্ষর উপর অক্ষর দিয়ে বা চিহ্ন দিয়ে বা বিভিন্ন পন্থায় একাধিক পন্থায় প্রকাশিত করে যাই কিছু বলি না কেন, এইসব এইসব বিষয় কি একীভূত করার জন্য বা বা ব্যবহার করার জন্য এই প্রত্যেকটা লিখনই হচ্ছে দলিল। মুদ্রিত, মুদ্রিত হতে পারে, প্রিন্টেড হতে পারে, লিথোগ্রাফকৃত দলিল, এই যেটা দেখলেন আমি একটু আগে দেখাইলাম যে এগুলো হচ্ছে লিথোগ্রাফ, সেটা দলিল সেগুন হবে। নকশা বা দলিল এটাও আপনার কি হবে, দলিল সেগুন হবে। কোনো ধাতুর উপর খণ্ড বা কোনো ব্যঙ্গ চিত্র দলিল, এই এই কটা শব্দ ধরে নেন আপনার জন্য এমসিকিউ। এটা কিন্তু মেন বইয়ের কথা, মেন বইয়ের ভাষা থেকে বললাম। আপনার মেন বই 100% আপনি মুখস্থ করেন, 20% গাইড অন্যান্য থেকে আপনি নিজে মতো করবেন, তাহলে পরীক্ষা হলে গিয়ে যুদ্ধে সফলতা হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এই এই যে বিষয়গুলো রয়েছে, যে লিখন মাত্র দলিল, মুদ্রিত, লিথোগ্রাফ, বলতে পারে নিম্ন কোনটি দলিল, লিথোগ্রাফকৃত, মুদ্রিত পারে, তারপর মানচিত্র, নকশা অথবা কোনো ব্যঙ্গচিত্র, বিষয়গুলো একটু ভালো করে দেখবেন। বারবার রিকোয়েস্ট করে যদি কোনো প্রশ্ন পড়বে তখন একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করবেন যে কোন কোন বিষয়ে, উদাহরণ দিয়ে দিবেন, এগুলো মাথায় দিবেন। এখন এই শব্দগুলো আপনি যখন একটু পড়বেন দেখবেন আপনার ওই যে নিচে যে চিত্রগুলো দেখাইছি মোটামুটি আপনার এখন ক্লিয়ার হয়ে যাবে যে এই চিত্রগুলো। আচ্ছা, এই পর্যন্ত কোনো সমস্যা আছে কারো? আচ্ছা, কেউ তো কথা বলতে পারতেছেন, বলেন যে কোনো ইশারা দেন, আপনি যদি বুঝতে পারেন কোনো সমস্যা থাকলে বলেন, আর একটু রিপিট দিব। কেউ ক্যামেরা একটু অন করে বলে যে সমস্যা নাই। রিয়াজ অথবা মেজবা? আচ্ছা, ঠিক আছে, সমস্যা আছে? ওকে, এইটুকু তো ক্লিয়ার। ওকে, আজকে যে কি হলো আমি বুঝতেছি না, অসুবিধা নাই, গত রেকর্ড ক্লাস আছে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা বলা হয় এই যে বস্তুর উপরে যে আমরা এই যে এগুলো বস্তু আমরা যে লিখিত যে বক্তব্যগুলো দিলাম, এই এগুলো হচ্ছে আলাদাভাবে দেখাচ্ছে, এগুলো এমসিকিউ আসে যে এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়বস্তুর উপর মানুষের যে সমস্ত বক্তব্য, আমাদের যে কর্মচারী বনের গাছের উপর যে নম্বর দেওয়া হয় তাও কিন্তু দলিল। সাক্ষ্য আইনে বলতেছে যে বন বিভাগে যে চাকরি করে তারা যে কর্মচারীগুলো রয়েছে তারা যে গাছগুলোর উপরে যে একটা নাম্বারিং করে যে নম্বর দেয়, এটাও কিন্তু একটা দলিল। ঠিক আছে, এটা অনেকে জানেন না। এই যে দেখেন যে আমাদের বস্তুর উপর প্রকাশিত সমস্ত বক্তব্যের দলিল বলা হচ্ছে, এবং বন বিভাগের কর্মচারী বন গাছের উপর যে নম্বর দেয় এটাও কিন্তু দলিল, এটা অনেকে এটা জানে না। স্টাডি করলে জানা যায়। আর সিল করা, এই যে সিল করা প্যাকেটও একটা দলিল, যে সিল করে যে প্যাকেটটা বিভিন্ন রেফারেন্স আছে, ইন্ডিয়ান বিভিন্ন বিভিন্ন ব্রিটিশ কোড একটা রেফারেন্সটা এখন হয়ে গেছে, এগুলো আপনাদের দরকার নেই, জাস্ট জেনে রাখেন। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনে এবং জেনারেল ক্লোজেস অ্যাক্টের দলিলের অনুরূপ সংজ্ঞা দেওয়া হয়েছে, যেটা আগে একটু আগে আমরা আলোচনা করেছি যে দলিলের সংজ্ঞা যে এই সাক্ষ্য এবং দণ্ডবিধি আইনে কি এই কথাগুলো হলেই যে প্রমাণের গ্রাহ্য হবে তা আদালত দেখবেন তা না। অর্থাৎ দলিল হলেই আপনি যেমন করে দলিল নিয়ে আসছে একদম মাইরে পিটা তার তার লিখিত নিয়ে আসতে পারে, লিখে দিতে পারে, তার কনসেন্ট উইদাউট কনসেন্টও তার তাকে জোরপূর্বক লিখে লিখে নিতে পারে দলিলটা। আইন না, আদালত কিন্তু দেখবে তা না। দলিলটা কতদিনের, কত কাল, কতদিন আগে লিখে দিচ্ছে, তা বাদী বা বিবাদী উভয় পক্ষের বা দ্বিতীয় পক্ষের বা প্রথম পক্ষের কার দুই 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 পক্ষই আদালতে দলিল উপস্থাপন করছে, সেটা প্রথম পক্ষের যে বিষয়, প্রাসঙ্গিক বিষয় আলোচনা করে সিদ্ধান্ত আনতে হয়। তো এখানে দলিল হলেই যে গ্রাহ্য হবে আদালত সেটা দেখবে তা না। তবে আরেকটা কথা বলে, তদন্তের সময় পুলিশ যে দলিল প্রস্তুত করে, এখানে পুলিশের শব্দটা আসছে যে পুলিশ যে দলিলটা প্রস্তুত করে, রেকর্ড গুলো, মামলার যে তথ্যাদি, মামলার যে বিষয়গুলো থেকে মামলা প্রমাণ করার জন্য যে অভিযোগ চার্জশিট গ্রহণ করে, ফাইনাল রিপোর্ট গ্রহণ করে, অর্থাৎ এই যে সাক্ষ্য, এগুলো কিন্তু পুলিশের সাক্ষ্য, পুলিশের কিন্তু কোনো সাক্ষ্য এমনি মূল্য থাকে না। তবে এগুলো কিন্তু যত কিছুই করুক, দলিল যেটা, তারপর হচ্ছে জব্দ দলিল, এগুলো কিন্তু দলিল বলতেছে, জেনারেল এগুলো সরকারি দলিল, কিন্তু সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাচ্ছে না, কারণ হচ্ছে পুলিশের নিকট সাক্ষ্য গ্রহণ করে। এখানে কিন্তু একটা তদন্ত সব পুলিশ যে দলিল প্রস্তুত করে তার সাক্ষ্য ব্যবহার করা যায়। একটু এক্সট্রা ভাবে এখানে নিয়ে আলোচনা করলো একটু জানা যাবে, কিন্তু মূলত আলোচনার বিষয় হচ্ছে আজকে দলিল। এবং দলিল বলতে কি বোঝায়, দলিল দলিল কত প্রকার ও কি কি, আমরা কত প্রকার কি কি আমরা সামনে পাবো, দু প্রকার, সরকারি দলিল এবং বেসরকারি দলিল, প্রাইভেট ডকুমেন্টস এবং আমরা পাবো, কোনো সমস্যা নাই। এই এবং দলিলের উদাহরণগুলো কি কি, এইগুলা এই পর্যন্ত মুখস্থ করবেন। অবশ্য 3 মার্ক 5 মার্কের জন্য আসতে পারে, এটা ভালো করে মুখস্থ করবেন। আমরা প্রথমত যেহেতু প্রারম্ভিকে বলে এবং তারপরে এখানে প্রমাণিত, অপ্রমাণিত, মিথ্যা প্রমাণিত, অনুমান, এই ধরনের কিছু কিছু সংজ্ঞা টঙ্গা রয়েছে, ডিজিটাল কিছু ইলেকট্রনিক কিছু সংজ্ঞা রয়েছে, এগুলো আমরা পর্যালোচনা শুরু করবো। আমরা কালকে পরশু থেকে আমরা 6 ধারা বা অন্য ধারা থেকে আমরা স্টার্ট করবো। দলিল সম্পর্কে আলোচনা করা হয়েছে, দলিলের সংজ্ঞা এবং দলিলের উদাহরণ, কোন কোন দলিল এবং কোন কোন বিষয়গুলো, আরো কিছু এক্সট্রা আমরা আপনাদের নলেজ দিলাম আপনাদেরকে। আর আমরা আজকে প্রথম থেকে পড়েছি যে সাক্ষ্য আইনের যে যে কয় খণ্ডে বিভক্ত, 3 খণ্ডে, প্রথম কিভাবে বহন করতে হবে, দ্বিতীয় খণ্ডে কে বা কি পদ্ধতিতে বহন করতে হবে। আমরা ওখানে মোটামুটি ক্লাসিফিকেশন দেখেছি এবং একটা উদাহরণ দিয়েছি। আশা করি আপনারা ওই যে যে ক্লাসিফিকেশন ওটা একটু লিখে রাখবেন, সারাদিন লিখে নিয়ে একটু প্র্যাকটিস করবেন যে এই অধ্যায়ে এইভাবে হয়েছে, একটু চিন্তা করার চেষ্টা করুন যাচ্ছে। এটা একটু মাথায় যদি না রাখেন সারাদিন, না নিয়ে ঘুরেন, তাহলে কিন্তু ভুলে গেছেন। সাক্ষ্যটা হচ্ছে বেশি বেশি রিডিং করতে হয়, বেশি বেশি একটু দেখতে হয়। কারণ আপনাদের তো অভ্যাস একটাই যে পরীক্ষার আগে একটু বেশি পড়া, না পড়াটা আগে থেকেই পড়েন, পরীক্ষার আগে একটু ইনশাল্লাহ এমসিকিউ টেনশন নেই, রিটেনই ভালো করবেন আশা করি। তো আজকে আলোচনা এই পর্যন্তই, আমরা আর আগাবো না। অনেকে দেখে কাঁথা কাঁথা গায়ে দিয়ে অসুস্থ মনে হচ্ছে, চন্দ্রদা মনে অসুস্থ একটু, তো যাই হোক সমস্যা নেই। আর আমরা নেক্সট আপনাদের একটা বলি, আপনাদের যারা অফলাইনে ক্লাস করছেন তারা অবশ্যই অনলাইনে করতেছেন, আজকে আপনাদের গ্রুপে দিয়ে দিব, সপ্তাহ 4 দিন পড়াবো। শুক্রবার হচ্ছে আপনাদের গ্রুপ স্টাডি, আর হচ্ছে বাকি 3 দিন আছে আমরা একদিন পর পর আপনাদের যে ক্লাস আগের পূর্বে যেরকম হতো সেভাবেই সারা বাংলাদেশ। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকবে, আসসালামু আলাইকুম।